ফরওয়ার্ড নিয়ে কথা বলছি। বন্যা একটা সমস্যা, বন্যা আবার আমাদের মতন একটা অ্যাক্টিভ ডেল্টার জন্য উপকারী জিনিসও বটে। আমাদের পলি যেটা বয়ে নিয়ে আসে আমাদের, সেটার কারণে আমাদের ল্যান্ড কিন্তু খুব ফার্টাইল, খুব উর্বর ভূমি। কিন্তু যখন ওটা ম্যানেজমেন্ট বা আমাদের যে ব্যবস্থাপনার সক্ষমতা তার বাইরে চলে যায়, তখন সেটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে যায়। এক হচ্ছে ঐতিহাসিক সময় থেকেই বন্যা হচ্ছে এবং বন্যা হবে। বন্যাটাকে আমাদের আটকানোর কোনো উপায় নেই, আটকানোর কোনো সুযোগ নেই, কারণ আমাদের অ্যাক্টিভ ডেল্টা তো ভূতাত্ত্বিক গঠন আমাদের এখনো হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই সমস্যাটা আরো বেশি বাড়ছে। এখানে বলা হচ্ছে যে 52 মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকে এবং বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বন্যার ঝুঁকির মধ্যে 10 নম্বর। আর যদি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকিতে যান তাহলে বন্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে 7 নম্বর ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আছে। আমাদের কয়েকটা জিনিসে উন্নয়ন করা দরকার। আমাদের আগে যিনি প্রবন্ধ পড়েছেন, যারা আমার আগে বক্তব্য রেখেছেন, আমাদের প্রিপেয়ারনেসটা আসলে বাড়াতে হবে। আমাদেরকে সত্যিকার অর্থে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব, কিন্তু নিজেদের ইনস্টিটিউশন গুলোকে ক্ষমতায়িত করবার যে পদক্ষেপ তা নিতে বিলম্ব করবো, তাহলে কিন্তু আমাদের হবে না। এক হচ্ছে আমাদের পূর্বাভাসটা সঠিকভাবে পেতে হবে। তো আমি একটু আগে মুশফিক ভাইকে দেখাচ্ছিলাম যে আমরা যুক্তরাজ্যের ইউকে মেট অফিসের সাথে একটা আলাপ আলোচনা চালাচ্ছি। তারা যেন আমাদেরকে সাইট স্পেসিফিক বন্যা আগে থেকে বলবার জন্য সহায়তা দেন এবং তাদের যে হাই রেজলিউশন ডেটা আছে সেটা যদি তারা আমাদেরকে অ্যাক্সেস দেন, তাহলে কিন্তু আমাদের এই যে ঘাটতিটা রয়ে গেছে সেটা আমরা অনেকটুকুনি কাটিয়ে উঠতে পারবো। এখনো পর্যন্ত আলোচনা যেটুকু চলেছে তাতে মনে হচ্ছে যে সেই পার্টনারশিপ বা সেই অংশীদারিত্বে আমরা আশা করি যেতে পারবো। আপনারা দোয়া রাখবেন, তাহলে হয় কি প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাব। এবার হচ্ছে বন্যাকে আমরা কতটুকু আটকাতে পারবো, বিশেষ করে জলবায়ুর এই পরিবর্তনের এই যুগে, সেটা একটা বিতর্ক। আর বন্যার ঝুঁকিটাকে আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে কতটুকু বাড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা বিতর্ক। আপনি আটকাতে হয়তো পারবেন না, কিন্তু আপনাকে গ্লোবালি বলতে থাকতে হবে জীবাশ্ম জ্বালানি এবং অন্যান্য যে সমস্ত সোর্স থেকে জলবায়ু পরিবর্তন ঘটছে সেখানে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। একই সাথে আমাদের দেশের ক্ষেত্রেও আমরা দেখি, যেমন সুরমা নদী, সিলেটের পরিচয়টা কি দিয়ে আসলে? সুরমা নদীর মাধ্যমেই তো আমরা বলি পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা। পদ্মার দিকে তাকান, যমুনার দিকে তাকান, সুরমার দিকে তাকান। মেঘনা এখনো বেঁচে আছে, কিন্তু পদ্মা, সুরমা, যমুনার যে অবস্থা আমরা এত বছরে করেছি, এইটা আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে আছি বলে এক বছরে ফিক্স হয়ে যাবে। ইট উইল টেক টাইম, দ্য প্রসেস হ্যাজ টু স্টার্ট। এখন এই প্রসঙ্গে একটা কথা একটু বলি, আমার একটু অভিমানের জায়গা এটা বলতে পারি। এই যে সিলেটের পাথর ক্ষেপণের এত দৌরাত্ম্য, সেখানে সিলেটবাসী নীরব কেন? সেখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভূমিকা নেই কেন? এতটা বছর আইনি লড়াই করে 4টা বছর ওখানে আমরা পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, আইনি লড়াই করে। আর আজকে পাথর উত্তোলন এখন আর আমার মন্ত্রণালয়ের বিষয় না, এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। খনিজ সম্পদ মন্ত্রণালয় আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে মোট 50টা পাথর কোয়ারি থেকে 17টা পাথর কোয়ারি সিলেটে, যেগুলো খুব পপুলার টুরিস্ট স্পট, আমাদের জাফলং, আমাদের বিছানাকান্দি, এই 17টা নান্দনিক আবেদন আছে এই পাথর কোয়ারিগুলোকে ইজারা কার্যক্রমের বাইরে রেখেছে। কিন্তু এইভাবে যে 5ই আগস্টের পর থেকে লুটপাট হচ্ছে সিলেটের পাথর কোয়ারিগুলো, আমরা যখনই
ওই এলাকার প্রশাসকদের সাথে কথা বলি, তারা তখনই আমাদেরকে একটা স্পাইরাল বাইন্ডিং করা বই দিয়ে দেয়, তারা অভিযান করেছে। অভিযান তো কার্যকর হচ্ছে না। এখন আগে তো আমি মাঠে চলে যেতাম, মানববন্ধন করতাম, ঘেরাও দিতাম, এখন তো ওগুলো পারছি না। এখন কি ঘেরাও দেওয়ার লোক নাই দেশে, মানববন্ধন করার লোক নাই দেশে, কথা বলার লোক নাই দেশে? অথচ আপনারা চিন্তা করেন তো, আমরা ছোটবেলাতে জাফলংটা দেখেছি, সেই জাফলংটা যদি আমরা ফেরত আনি, ওই পাথরের উপর যখন পানিটা থাকবে, ওইখান থেকে মানুষ যেরকম পর্বতে উঠে ট্রেকিং করে, ওইরকম ট্রেকিং করবে। সে শুধুমাত্র তার নিজস্ব আনন্দ না, প্রকৃতিকে তো ভালোবাসার একটা অনুভূতি তার ভিতরে আসবে। তো সেগুলো তো সব আমরা নষ্ট করে দিচ্ছি। নদীর গভীরতা কমেছে নাকি আশেপাশে ভাঙছে, আসলে কিন্তু তা হচ্ছে না। বোমা মেশে দিয়ে ওইভাবে করে ধ্বংসাত্মক ভাবে তোলার কারণে পার ভেঙে যাচ্ছে। এই কথাগুলো সিলেটের মধ্যে কেউ বলতে পারে না কেন, আমি তো বুঝতে পারছি না। এর কাউকে না কাউকে বলতে হবে। আমরা নাগরিক সমাজের অংশ হিসাবে আন্দোলন করে, আইন লড়াই করে 4 বছর পাথর উত্তোলন বন্ধ করলাম। এখন আবার খনিজ সম্পদ মন্ত্রণালয় বললো ওগুলো ইজারার বাইরে। তো আপনাদেরকে তো এগিয়ে আসতে হবে, বলতে হবে যে আমরা আমাদের এই পাথর কোয়ারিগুলোতে চাই যে সরকার একটা মাস্টার প্ল্যান করবে কি করে এগুলো কেবল ট্যুরিজমের কাজে ব্যবহৃত হবে। আজকে যারা পাথর তুলছে তার কালকে তারা ট্যুরিজমের কাজে যাবে। যে 4 বছর সিলেটে পাথর তোলা হয়নি, সে 4 বছর শ্রমিক দুর্ভিক্ষ হয়েছে, এমন কথা তো আমি শুনি নাই। তারা কিন্তু নিজেরা কেউ শরবত বানাচ্ছে, কেউ খিচুড়ি বানাচ্ছে, একটা ইনফর্মাল ট্যুরিজম সেক্টর ডেভেলপ করে গেছে। তাদেরকে সরকার একটা ট্রেনিং দিয়ে অবশ্যই প্রশিক্ষিত করে ফেলতে পারে, সেই উদ্যোগও আমরা হয়তো নিব। কিন্তু আপনাদের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে এরকম একটা দাবি তো আসলে, এরকম একটা দাবি তো নিয়ে সরকারের কাছেও আসা উচিত। কারণ আপনাদের এনগেজ থাকতে হবে, তো কমিউনিটিকে তো এনগেজ থাকতে হবে ইন দ্য হোল এফর্ট। আমরা অনেক কাজ করে আচমকা মাঝখান দিয়ে, হাওড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা নিয়ে দিলাম হাওড়টাকে দীর্ঘদিন করে। এইটা পানি প্রবাহে বাধার সৃষ্টি করছে, এটা অন্যদিকে গিয়ে ভাঙনের সৃষ্টি করছে। এগুলো কারণ সব বিশেষজ্ঞরা বলছেন, আমি আর সেটা বলবো না। আমি কেবল বলবো যে বন্যা ব্যবস্থাপনায় আমাদের প্রস্তুতি তখনই ভালো হবে যখন আমরা পূর্বাভাসটা ঠিক মতো দিতে পারবো। যেটা আমি বললাম আপনাদের ইউকে মেট অফিসের সাথে আমরা কথা বলছি, আশা করি একটা পর্যায়ে আমরা যেতে পারবো। আরেকটা হচ্ছে, আমরা আমাদের যে নদ নদী, খাল বিল, হাওর গুলো আছে, এগুলোর সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করে এইগুলোতে আমরা ইন্টারফেয়ার করবো না। আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, বড় একটা প্রকল্প আসলেই ধরেন হাওরের একটা অংশ ভরে নেবে, বা একটা পাহাড় একটু পাহাড় কাটতে হবে, বলে এটা তো বড় একটা প্রকল্প, পাহাড় তো একটুই কাটবো, হাওর তো একটুই ভরবো। কিন্তু ওই জিনিসটা মাথার মধ্যে রাখা যে হাওর একটুও ভরা যাবে না, পাহাড় একটুও কাটা যাবে না। এইটাকে আনডিস্টার্ব রেখে কেমন করে আমরা উন্নয়নটা করবো, এইটা কিন্তু যদি কিন্তু এগুলোর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকে। যেন বড় একটা প্রকল্প কেউ নিলে সেটাকে হ্যাঁ না বলা একটা মহা বড় অপরাধ, তা কিন্তু না। যেন পরিবেশবাদীরা বা পরিবেশ নিয়ে যারা আন্দোলন করে তারা একটা আলাদা প্রজাতি। যতক্ষণ পর্যন্ত হাওর রক্ষা, নদী রক্ষা জাতিগতভাবে আমাদের দর্শন না হবে, এটা কিন্তু একক মন্ত্রণালয় তার নিজস্ব বিষয় হিসেবে নিয়ে এগোতে পারবে না। তা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে, সিলটেশন ম্যানেজমেন্টটাকে, নদীগুলোকে দখল মুক্ত করা, নদীগুলোর প্রবাহ ফিরিয়ে আনা, এটা করতে হবে। আপনাদেরকে আরো দুটো কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমাদের সুরমা কুশিয়ারা ফ্লাড আর সুরমা কুশিয়ারা এলাকায় বন্যা আর পানি ব্যবস্থা নিয়ে 2025 সাল থেকে 2028 সাল পর্যন্ত একটা প্রকল্পে প্রাথমিক অনুমোদন হয়ে গেছে। এটার মোট অর্থ হচ্ছে 1042 কোটি টাকা। এটা আপনারা একটু দেখবেন, এখানে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আরেকটা হচ্ছে সুনামগঞ্জ হাওর ফ্লাড এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এটা 2025 সাল থেকে 28 সাল পর্যন্ত 2064 কোটি টাকার একটা প্রকল্প হয়েছে। এগুলো আপনাদেরকে সকল কিন্তু দেখতে হবে, জানতে হবে, আমাদেরকে মতামত জানাতে হবে, কোথায় ঠিক কাজ হচ্ছে, কোথায় ঠিক কাজ হচ্ছে না, এটা জানা। আর আমরা হাওর এলাকা সম্পর্কে একটু বলি যে আমাদের হাওরের যে অধিদপ্তরটা হয়েছে, তাদেরকে হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে একটা নির্দেশনা তৈরি করতে বলা হয়েছে। একই সাথে টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, আমি শুধু সিলেটের দুটার নাম বললাম, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওরে সীমানা চিহ্নিত করে
কোথায় আমাদের সোয়াম্প ফরেস্ট ক্রিয়েট করতে হবে, এখানে আমরা আদৌ লিজ দিব কি দিব না, হাওড়ে যে ব্যক্তি মালিকানাধীন জমিগুলো আছে ওই জমিগুলো ভরাট করা বা সেখানে শিল্প প্রতিষ্ঠান করা, এগুলো থেকে কেমন করে বিরত রাখবো, সেই কাজগুলো করতেও একটা নির্দেশনা প্রদান করার কাজ শুরু হয়ে গেছে। তো আশা করি, আর সুরমা নদীর কথা যদি বলেন, সুরমা নদীকে রক্ষা করতে, এটাকে খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে যে টাকাটা আমাদের ব্যয় করতে হবে, আমি শুধু ভাবি যে নদীটার এইটুকু ক্ষতি আমরা না করলে পারতাম না। এখন একটা তো দাবি আমাদের উপর আছে, যত একটা নদী পরিষ্কার করার কাজ শুরু করে দিয়ে যাক। আসলে 64টা জেলায় 64টা নদী পরিষ্কার করার, দখলমুক্ত করার কর্ম পরিকল্পনা এনেছে, সেগুলো তো এক বছরে সম্ভব না। সেগুলো হয়তো বিস্তারিত বাজেট করে কর্ম পরিকল্পনা করে দিয়ে যাব, কিন্তু আমরা প্রাথমিকভাবে 11টা নদী চিহ্নিত করেছি, বিভিন্ন বিভাগ থেকে একটা করে, ঢাকার 4টা এবং কক্সবাজারের বাঁকখালী নদী। এইগুলোর কাজ যদি কর্ম পরিকল্পনা করে বাজেট এনে আমরা অন্তত ঢাকার একটারও শুরু করে দিতে পারি, কারণ যাদের থেকে আমরা টাকা নেব, সেই ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, তাদেরও তো একটা নিজস্ব পদ্ধতি আছে, হয়তো সময় লেগে যাবে, কিন্তু একটা কাজও যদি আমরা শুরু করতে পারি তাহলেও আমি মনে করি যে আমরা একটা দৃষ্টান্ত করে দিয়ে যাবো। আর বাকি কাজগুলোর প্রস্তুতি শেষ করে দিয়ে যদি বাজেটটাও এনে দিয়ে যেতে পারি, so that the next government can come and kick off, সেখানে আমরা খুব চেষ্টা করলাম বুড়িগঙ্গা নদীটাকে নিয়ে কাজটা শুরু করা যায় কিনা। তো দেখা গেল যে আমরা যাদের থেকে টাকা নেব তারা আমাদের বুড়িগঙ্গা নদীটাকে নিয়ে যদি কাজ শুরু করে, এত রকমের পদ্ধতির ভিতর দিয়ে যেতে হবে। যেমন প্লাস্টিক কেমন করে তুলবে, প্লাস্টিক তুলে সেই প্লাস্টিক রাখবে কোথায়, বিপুল পরিমাণ প্লাস্টিক বলা হচ্ছে, কোনো জায়গায় 5 ফিট, কোনো জায়গায় 7 ফিট, কোনো জায়গায় 3 ফিট। তো এগুলো তুলে রাখবে কোথায়, এগুলোর তো একটা ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। সেজন্য আমরা আপাতত তুরাগ নদী নিয়ে আগাচ্ছি, দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি। সো টু কাট ইট শর্ট, এটা একটা কনসার্ন, কিন্তু এটা অনেকটুকুনি ন্যাচারাল, এবং এই ন্যাচারালটা আরো বেশি অ্যাগ্রাভেট করবে জলবায়ু পরিবর্তনের কারণে। আর যেটুকু আমাদের ম্যানমেড আছে সেগুলো কিন্তু পরিহার করা সম্ভব। এক হচ্ছে আমরা যেটুকু ক্ষতি করে ফেলেছি, সেই ক্ষতিটুকুনের বিরুদ্ধে এখন কংক্রিট অ্যাকশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। আর ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প যেন, মানে আমরা যেন একটা মন্ত্রণালয়, ট্যুরিজম আর একটা মন্ত্রণালয়, আমরা একটা মন্ত্রণালয়, কৃষি আর একটা মন্ত্রণালয়, মৎস্য আর একটা মন্ত্রণালয়, এমন না হয়। সরকারের প্রত্যেকটা এজেন্সি নিশ্চয়ই পরিবেশের আইনটাকে, হাওর রক্ষাকে, হাওর উন্নয়নের যে অধিদপ্তর আছে তাদের ম্যান্ডেটটাকেও অ্যাডমিট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। তো আমি মনে করি যে কোঅর্ডিনেশনের কিছু দৃষ্টান্ত তৈরি করা দরকার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে অ্যাগ্রাভেটিং ড্রেনেজ কনজেশন, এটার জন্য সরকার যেরকম স্ট্রাকচারাল কাজগুলো করবে, এটার ব্যাপারে জনমত গড়ে তোলা, কি কি কারণে এগুলো অ্যাগ্রাভেট করছে সেটা যেন আর হতে না পারে, সেজন্য নাগরিক সমাজকেও কিন্তু অনেক বেশি সংগঠিত হতে হবে, অনেক বেশি সোচ্চার হতে হবে। শুধু যদি আমাকে দেখলেই মনে হয় যে পানি নিয়ে আর পরিবেশ নিয়ে গভীরতা কথা বলি, তাইলে কিন্তু হবে না। পানিটা আর পরিবেশটা আমাদের সকলে, যদি সকলকেই একসাথে কাজ করতে হবে। আর আপনাদেরকে কতগুলো প্রকল্পের কথা বলেছি আজকে, এই প্রকল্পগুলো আপনারা যদি চান নিয়ে দেখবেন, করবেন, কোনো প্রকল্পের ব্যাপারে কোনো মতামত থাকবে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।